4 দিনে পাহাড় ধসে অন্তত 25 প্রাণহানি। মানুষ ছিল ভাইয়ের কাছে মেরে কাটার জন্য গিয়েছিল, কান্না শুনতেছিল মায়ের। লাশ এখন মনে করেন পানির বন্যা বেশি, পানি উঠে গেছে, রোডঘাট ডুবে গেছে। ফের জলাবদ্ধ বন্দরনগরী, প্লাবিত কয়েক জেলার নিম্নাঞ্চল, দুর্ভোগে শত শত পরিবার। ওয়ার্ডের মধ্যে ভাই অতিরিক্ত ঘরে ঘরে পানি, এখন কি করবো ভাই? খুব দ্রুত পানি বাসার মধ্যে ঢুকে গেছে, যার কারণে আমরা বেরোতে পারতেছি না। সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় আপিলেও বহাল। বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থানে প্রধানমন্ত্রীর উদ্বেগ, সবুজ দেশ গড়তে সবাইকে অংশ নেওয়ার আহ্বান। জুলাই বিপ্লব কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, চেতনা সমুন্নত রাখতে প্রয়োজন জাতীয় ঐক্য, বলছেন বিশ্লেষকরা। পুঁজিবাজারে গতি ফেরাতে সংস্কার হচ্ছে বিধিমালা, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর আহ্বান কমিশনের। ইরানের চিরনিদ্রায় শায়িত হচ্ছেন আলী খামেনি, জন্মশহর মাশহাদে মরদেহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে দাফন। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। টানা ভারী বর্ষণে পাহাড় যেন আবারও হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ও দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন। শোকের ছায়া নেমে এসেছে 3 জেলায়, আর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি কক্সবাজারের। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাইম আলজিকো। একসময় ছোট্ট শিশুদের কোলাহলে মেতে থাকতো পুরো ঘর। আজ তারা 4 জনের কাঁধে ভর দিয়ে খাটিয়ায় করে শেষ বিদায়ের যাত্রায়। বলছি চকরিয়ার বড়ইতলী এলাকার পাহাড় ধসে প্রাণ হারানো ঘুমন্ত 2 শিশু ওবায়দুল ইসলাম ও রুমি আক্তারের কথা। তাদের গ্রামের মসজিদটি ডুবে গেছে, তলিয়ে গেছে ঘরবাড়িও। তাই মহাসড়কের পাশে এই মসজিদটি তাদের শেষ বিদায়ের স্থল। কিছু অপেক্ষা শেষে শুরু হয় জানাজা। ছোট্ট 2 ভাই বোনের খাটিয়ার পাশে দাঁড়িয়ে তাদের আরেক ছোট ভাই রাশেদুজ্জামান, চোখে মুখে শেষ বিদায়ের গল্প। একটাই মানুষ ছিল ভাইয়ের কাছে মেরে কাটার জন্য গিয়েছিল, কান্না শুনতেছিল মায়ের। ও আমাদেরকে ডাকতে গেছিলাম, আমরা মাটি কোচারে কোচারে ওদেরকে উদ্ধার করেছি। ডাক দিয়ে জন্য গেছিল রাত্রে, তো আমি ডাক শুনে উঠার পরে দেখে আসছি। আসার পরে দেখতেছি পাহাড় নিচে ওরা দেখা যাচ্ছে, মেয়েটাকে দেখা যাচ্ছে 2 জন ভিতরে আছে। লাশ এখন মনে করেন পানির বন্যা বেশি, পানি উঠে গেছে, রোডঘাট ডুবে গেছে। 7-10 দিন যদি বৃষ্টি হয় তাহলে পাহাড়ের মাটিগুলো নরম হয়ে অনেক সময় বিভিন্ন ধসে পড়ে। কয়েকদিনের টানা ভারী বর্ষণের বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান। পাহাড় ও দেয়াল ধসে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন। সবচেয়ে বেশি 15 জন নিহত কক্সবাজারে। এর মধ্যে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহত 13। একটি মাদ্রাসায় পাহাড় ধসে মারা গেছে 4 শিক্ষার্থী ও 1 শিক্ষক। পেকুয়া টইটং এলাকায় প্রাণ হারিয়েছেন 1 জন। বান্দরবান পাহাড় ধসে 5 জন নিহত। আর চট্টগ্রামে দেয়াল ও পাহাড় ধসের ঘটনায় প্রাণ গেছে 2 জনের। প্রতি বর্ষায় একই চিত্র, সতর্কবার্তা আসে, অভিযানও চলে, কিন্তু ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস পুরোপুরি বন্ধ না হওয়ায় প্রাণহানির মিছিল থামছে না। বন্যা শুধু মানুষের ঘরই কেড়ে নেয়নি, নিয়েছে শেষ ঠিকানাটুকু। তাই শেষ বিদায়ের পথে ভরসা একটি নৌকা, উদ্দেশ্য দূরের কোনো কবরস্থান। চকরিয়ার বড়ইতলী থেকে নাইম আলচিকো, নিউজ 24। টানা বর্ষণে বারবার ডুবছে চট্টগ্রাম। নগরের জলাবদ্ধতা নিরসনে 3 সংস্থার 14,389 কোটি টাকার প্রকল্পেও কোনো সুফল মিলছে না। পরিকল্পনাবিদরা এই বিষয়ে বলছেন, সিডিএর মেগা প্রকল্পে নগরীর অনেক খালি অন্তর্ভুক্ত নেই, আর তাই জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। এদিকে সিটি মেয়র বলছেন, অনভিজ্ঞ প্রতিষ্ঠানের হাতে প্রকল্প দেয়ায় এমন পরিণতি। টানা ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়ছে চট্টগ্রাম নগরের বড় অংশ। টানা 3 দিনের বৃষ্টিতেই 5 লাইন, কাতালগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ, চান্দগাঁও, ইপিজেড, শুল্কবহর সহ বিভিন্ন এলাকায় কোমর সমান পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়ছে।
এখানে তো বৃষ্টি হলে আছে, আর এমনি তো এবার তো এক লাগারে লাগিয়ে দিচ্ছে। এখানে সমাধানের কোনো কথা আমরা দেখছি না, আমরা চাই এগুলো সমাধান করার জন্য। সমস্ত চট্টগ্রামে তো পানির নিচে ডুবানো, প্রত্যেকের পানিটা এখানে বেশি করে, ঝামেলা বেশি করে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ড প্রায় 14,257 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টদের দাবি, এসব প্রকল্পের বড় অংশের কাজ শেষ হয়েছে, তবে ভারী বৃষ্টি হলেই আগের মতো তলিয়ে যাচ্ছে নগরের বিস্তীর্ণ এলাকা। মেয়র বলছেন, অনভিজ্ঞ প্রতিষ্ঠানের হাতে এমন গুরুত্বপূর্ণ প্রকল্প দেওয়ায় পরিণতি ভোগ করছে নগরবাসী। সিটি তো কখনো নালাখাল পরিষ্কার করার কথা না, তাদেরকে কেন 16 সালে এই সিটি কর্পোরেশনকে বাইপাস করে বাদ দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা নালাখাল, তাদের কোনো লোকবল নেই, তাদের কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তাদের কিছুই নেই, সেখানে তাদেরকে কেন জোর করে দিয়ে দেওয়া হলো? এই প্রশ্নটা যদি আপনারা করতে পারেন, তাকে ধরে এনে দেখবেন যে সেদিন সব আনসার পেয়ে যাবে। নগর পরিকল্পনাবিদরাও বলছেন, সিডি এর মেগা প্রকল্পে নগরের 36টি খাল ছাড়া বেশিরভাগ খাল অন্তর্ভুক্ত নেই, তাই 10,500 কোটি টাকার এই প্রকল্পে সুফল মিলছে না। এখন সিডি এর যে সক্ষমতা আছে, এই সক্ষমতা এই প্রকল্প নেওয়ার সময় ছিল না। এই প্রজেক্ট সম্পূর্ণ হইলে আমি বেনিফিট পাবো, এই কথা বলার সুযোগ নেই। আমরা প্রথম থেকে বলে এসেছি, এই প্রকল্প অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ। কাজ শতভাগ শেষ হলে সুফল মিলবে বলে দাবি সিডিএ চেয়ারম্যানের। ইতিমধ্যে তারা অনেকগুলা র্যাম বসাচ্ছে, 7টা র্যাম কমপ্লিট হয়েছে, সেখানে আমরা বিল দিইনি। তবে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত কয়েক জেলার নিম্নাঞ্চল, তলিয়ে গেছে বাড়িঘর। হাঁটু, কোমর ও গলা সমান পানিতে ডুবেছে রাস্তাঘাট, আঙিনা পেরিয়ে ঘরের মেঝেতেও পানি। এতে বন্দি শত শত পরিবার, সীমাহীন দুর্ভোগে রয়েছে তারা। এদিকে বান্দরবানের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজারে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তীব্র স্রোতে বাড়িঘর ভেসে যাওয়ার উপক্রম, আঙিনা পেরিয়ে ঢুকে পড়েছে পানি, তলিয়ে গেছে সড়ক, দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। থই থই পানিতে বন্দী হয়ে পড়েছে শত শত পরিবার, চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সব জায়গার পানি, মানুষ চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে। অনেকের বাড়িতে জল উঠে গেছে, আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নেই, আমরা খুব কষ্টে আছি। পানির লেগে তো বাড়ি থেকে বাইরে যাই না, তারপর কাজের লেগে বাড়িতে বাইরে যাওয়ার লাগতেছে, যাওয়ার কোনো রাস্তা নাই। এখন গাড়িতেই আমি নিজে হাঁট চাইতে যাই। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। বান্দরবানেও বন্যা পরিস্থিতির একই চিত্র। সদর উপজেলার লামা, আলীকদম, রুয়াংছড়ি ও রুমার অধিকাংশ স্থানে ডুবেছে ঘর, কোমর থেকে গলা সমান পানি। বন্ধ রয়েছে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ। ওয়ার্ডের মধ্যে ভাই অতিরিক্ত ঘরে ঘরে পানি, এখন কি করবো ভাই, কয়েক দিন এখন নরমালি এখানে সবসময় পানি উঠে, তবে এবার একটু দেরিতে উঠলেও মানে খুব দ্রুত পানি বাসার মধ্যে ঢুকে গেছে, যার কারণে আমরা বেরোতে পারতেছি না। প্রশাসনের আরো অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার প্রতিবন্ধী মানুষের জন্য। বন্যা কবলিত মানুষের জন্য জেলায় খোলা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নানা সহায়তা দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 3 পার্বত্য জেলায় 1300 টন চাল বরাদ্দ করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসনগুলোতে 20 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। সংসদে চিফ হুইপ জানান, পাহাড় ধস ও বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামের 3 পার্বত্য জেলায় গতকাল 1300 মেট্রিক টন চাল সহায়তা দেওয়া হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং চট্টগ্রাম জেলা এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলা প্রশাসনে 20 লক্ষ টাকা করে আমাদের এই বাবদ এই দুর্যোগকালীন সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দ আজকে সকালে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকালবেলা যেটা যে পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি জেলায় ত্রাণ বরাদ্দ দিয়েছেন এবং
প্রতিটি জেলার ডেপুটি কমিশনারের সাথে কথা বলে তিনি তার ব্যবস্থা গ্রহণ করার জন্য যে বিস্তারিত যে বলেছেন। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর ফলে সংবিধানে ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, এখন গণভোট ও তত্ত্বাবধায়ক সহ 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলোর সিদ্ধান্ত সংসদের উপরই থাকছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ 54টি ক্ষেত্রে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পর সেই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 2024 সালে হাইকোর্টে রিট হয়। শুনানি শেষে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলও খারিজ করেছে আপিল বিভাগ, অর্থাৎ হাইকোর্টের দেয়া রায় বহাল রাখা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিল, সংবিধান বাতিল বা স্থগিত করা অপরাধ ও সংবিধানের মৌলিক বিধান সংশোধন অযোগ্য ঘোষণা এবং নিম্ন আদালতে রিট করার যে 4টি ধারা সংবিধানে যুক্ত করা হয়েছিল তা আর থাকছে না। তবে বাকিগুলোতে পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের গণতন্ত্র, মানবাধিকার, মানুষের ভোটাধিকার যে সমস্ত বেসিক ফিচার অধিকার মানুষের আছে তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ। অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় গণতন্ত্র পরিচালিত হয়, গণতন্ত্রের অগ্রযাত্রা বাংলাদেশে হয়েছে, এটা হাইকোর্টের অবজারভেশনে আছে। এদিকে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল না হওয়ায় কিছুটা অসন্তুষ্ট আপিলকারীরা, তবে একে স্বাগত জানিয়েছেন জামায়াতের আইনজীবী। জুলাই চার্টার থেকে শুরু করে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা নেবেন, এই 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলো সংসদের সামনে উন্মুক্ত থাকলো। পঞ্চদশ সংশোধনী পুরোটাই ছিল জনবিরোধী একটা সংশোধনী। হাইকোর্টের রায় আজকে যেহেতু আপিল বিভাগ বহাল রাখলেন, আমি মনে করি আজকে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। সচিবালয়ে আইনমন্ত্রী জানান, এ রায়ের ফলে আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। সংযোজন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন দরকার, সব জায়গায় আমরা চেষ্টা করব। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। রায় বাস্তবায়নে সংবিধানে যেসব সংশোধনী আনতে হবে তার সব প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান অনেক পিছিয়ে, আর তাই এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়ার তাগিদ দিয়েছেন তিনি। বলেছেন, সবুজ বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন সবার সম্মিলিত অংশগ্রহণ। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখায় স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুকে আলাদা কোনো খাত নয়, উন্নয়নের ভিত্তি হিসেবেই বিবেচনা করছে সরকার। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসেবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। বর্তমান সরকারের লক্ষ্য একটা সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু সহনশীল, টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সম্প্রতি বসবাসযোগ্য শহর নিয়ে তৈরি করা একটি বৈশ্বিক সূচকে ঢাকার অবস্থান বেশ পিছিয়ে থাকার তথ্য উঠে এসেছে। প্রধানমন্ত্রী বলেন, বিষয়টিকে হালকা করে দেখার সুযোগ নেই। একটা পরিবারে নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি, তাহলে প্রতিটা প্রাণীর জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। অনুষ্ঠান শেষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি করে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে প্রয়োজন জাতীয় ঐক্য, এমনটাই বলেছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আর সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধারা বলছেন এই অর্জনকে পুঁজি করে বিভেদ সৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত হবে গোটা বাংলাদেশ। আহসান সুমনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। যুক্তি আর আবেগের সমন্বয় ঘটেছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। পুলিশের বেহিসাবে গুলির মুখে প্রাণ দিয়েছে শত শত তরুণ। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রাজপথে নেমেছিল, তা আজ এক নতুন বাস্তবতার মুখোমুখি। সবাই দেখেছে এই গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়, বরং সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে জুলাই বিপ্লবে। কিন্তু গণমানুষের এই বিপ্লবের ক্রেডিট নিতে গিয়ে নষ্ট হয়েছে ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর ঐক্য। এখানে ক্রেডিট যদি দিতে হয় তাহলে প্রত্যেকটা মানুষ, অর্থাৎ একদম ছোট বয়স থেকে শুরু করে এবং যারা শহীদ হয়েছে প্রত্যেকটা মানুষকে সমান ভাগে ভাগ করে ক্রেডিট দিতে হবে। এই অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে টানার প্রতিযোগিতা নিয়ে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও। এই বিভাজন হলে আমি মনে করি যে এটা হলো আওয়ামী লীগকে মানে সুযোগ করে দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন ক্রেডিট নেয়ার প্রতিযোগিতায় লিপ্ত হলে শুধু যে রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে তা নয়, চূড়ান্তভাবে ভুক্তভোগী হবে বাংলাদেশ। ৭১-এ পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, ২৪-এ আমরা অভ্যন্তরীণ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। সো এই দুই লড়াইয়ে সারা দেশের মানুষ ছিল, এখানে কোনো একক ব্যক্তির কোনো ক্রেডিট নাই। জুলাইয়ের চেতনা কোনো নির্দিষ্ট দলের নয়, বরং এটিকে সমগ্র জাতির সম্পদ হিসেবে দেখার আহ্বান রাষ্ট্রবিজ্ঞানীদের। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। পুঁজিবাজারে গতি আনতে সংস্কার হচ্ছে বিধিমালা, এমনটা জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। রাজধানীর পল্টনে এক সেমিনারে অংশ নেন তিনি। অতিরিক্ত শর্ত শিথিল করে নতুন মার্জিন রুল প্রণয়ন ও ডাইরেক্ট লিস্টিং রেগুলেশন সংশোধন করা হবে। এর মাধ্যমে ভালো কোম্পানিকে দ্রুত বাজারে আনার চেষ্টা করা হবে। শিগগিরই এআই ভিত্তিক নজরদারি, পুঁজিবাজারের ডিজিটালাইজেশন এবং কর ও নিয়ন্ত্রক কাঠামো সহজ করা হবে বলেও জানান তিনি। ডিএমএস, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আমাদের অন্যান্য কোম্পানিতে করে এসেছি আমি এটা। সেটা হচ্ছে যে কোনোটা কাগজ থাকবে না, অল স্ক্যান করে গিয়ে একটা রিপোজিটরি থাকবে, যেটা বলে আমরা ডিএমএস। সো অ্যাট এনি পয়েন্ট অফ টাইম 5 বছর আগে কি হয়েছে বার করতে পারবো। ভারতের সাথে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে নিয়মতান্ত্রিকভাবে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। সেখানে বলেন, আদালতের সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে ভাবছে না সরকার। কোনো রাজনৈতিক বিবেচনা নয়, বরং যোগ্যতা, পেশাদারিত্ব এবং দেশপ্রেমের ভিত্তিতেই পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের সব দপ্তরে বদলি ও নিয়োগ দেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। বন্দি বিনিময় চুক্তির আওতায় বা একজন আসামিকে যখন ফেরত আনা হয়, সেই যেই প্রোটোকল আছে, যে নর্মস আছে, সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হবে। শেখ হাসিনা কি বলছে না বলছে, ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না, একেবারেই রেলেভেন্ট না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সারওয়ার আলমগীর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সকালে উচ্চ আদালতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চের রায়ে চট্টগ্রাম 2 আসনে সারওয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা বজায় রাখেন। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন। ছয় দিনের রাষ্ট্রীয় শোক শেষে নিজ শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিরাপত্তার আশঙ্কায় কেবল পরিবারের সদস্যদের উপস্থিতিতেই দাফন সম্পন্ন হবে তার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কথা নিশ্চিত করেছে। এদিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া মুস্তফা খামেনি দাফনে যোগ দেবেন কিনা তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। যদি তিনি দাফন অনুষ্ঠানে উপস্থিত হন, তবে সেটিই হবে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অবস্থিত ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। এর আগে আরও কয়েকটি ধর্মীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি আয়োজন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দাফন ঘিরে শহর জুড়ে নেমেছে মানুষের ঢল। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ।